দর্শক স্বাগত জানাচ্ছি অ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। ইফতেখার আলম আছে আপনাদের সাথে। সপ্তাহের 5 দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি। দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে আবাসন খাতের হালচাল। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন রিহ্যাবের পরিচালক ইঞ্জিনিয়ার আলামিন। আমরা এখন কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি এই ব্যবসার সাথে জড়িত আছেন, প্যারাডাইস ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আপনি। ব্যবসাটার আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, একটা মন্দার মাঝখানে গিয়েছিল। এই পরিস্থিতি এখনকার বাজারটা কেমন দেখতে পাচ্ছেন? এখন বাজারটা আস্তে আস্তে আসলে গত জুন মাসের পরে থেকে বাজারটা আস্তে আস্তে একটু স্লোলি আগাচ্ছে, যেটা আমরা আশা করতেছি যে রিয়েল এস্টেটের একটা ভালো সুবাতাস বইছে এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে আস্তে আস্তে আরেকটু রাইজ হবে। এবং আমি বলবো যে এখন যারা আমাদের বায়ার তাদের এখনই ফ্ল্যাট কেনার একটা মোক্ষম সময়। এই সময় যারা ফ্ল্যাট কিনবে তারা লাভবান হবে, কারণ আস্তে আস্তে যেহেতু উঠতেছে, মার্কেট রাইজ করবে। আমরা এবং গভর্নমেন্টের বিভিন্ন পলিসি আমাদের এই রাইজিং এর দিকে আগাচ্ছে। সেই জন্য যদি এখন না কিনে আসলে আমার মনে হচ্ছে যে, এবং ব্যাংক যেভাবে আমাদের দিকে কিছুটা তাকাচ্ছে, তাতে ফ্ল্যাটের ভ্যালুটা আরেকটু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমার একটা আহ্বান থাকবে যে এই রিয়েল এস্টেট সেক্টরে আমরা যারা ব্যবসা করতেছি, আমাদের যে আহ্বান, মানে যারা ক্রেতা তারা কোনো দিকে না ঘুরে এখন এই সিদ্ধান্ত যদি নেয়, যারা কিনে তারা ফ্ল্যাট কিনতে চায় তারা লাভবান হবে। একটা সময় ছিল যখন দেখা যেত যে যাদের হাতে জমি রয়েছে কিংবা তার যে নিজস্ব জমিটাকে সেটা ডেভেলপারকে আপনাদের মতন যারা আছে তাদের কাছে দিয়ে দেন এবং সেটিকে নিয়ে তারা চলেন। একটা সময় দেখা যেত সেখানের মধ্যে এক ধরনের চুক্তির সম্ভাবনা এবং চুক্তি নিয়ে বিভিন্ন সমস্যাগুলো হতো। বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন? ওইগুলো কি এখনো বের হয়ে আছে, না ওই সমস্যার আবর্তে আমরা এখনো রয়ে গেছি? এখনো রিয়েল এস্টেটের যে ল্যান্ডের যে একটা সমস্যা বলতে যে চুক্তিতে যে একটা পার্সেন্টেজ সাইনিং মানি, এই জিনিসটা আসলে আমাদের যারা ল্যান্ড ওনার তারা এখনো এটা যে রিয়েল এস্টেট সেক্টর যে কিছুটা গত 4-5 বছর যাবত যে একটু নিম্নগতি ছিল, এটা আসলে বুঝতে চাচ্ছে না। আমরা এই জন্য যেসব কোম্পানি দেখা গেছে যে আমরা বছরে 10টা বা 20টা জায়গা সাইন করতাম জমি, এখন সেক্ষেত্রে আমরা 1টা বা 2টা জায়গা সাইন করি। এবং এরকম যত অনেক বড় ছোট সব কোম্পানিরই আমরা বিভিন্ন কোম্পানির মালিকদের সাথে কথা বলে আমরা দেখতে পারতেছি যে তার সাইনিং মানে জায়গা নেওয়ার গতি অনেক স্লো। তো আসলে রিয়েল এস্টেটের যে যদি যেই জায়গাটায় আমরা আছি এখন, যদি ল্যান্ড ওনাররা একটু বুঝে যে সাইনিং মানি বা পার্সেন্টেজটা একটু ছেড়ে দেয়, তাহলে এই সেক্টরের যে একটু কনস্ট্রাকশন কস্টের সাথে সমন্বয় রেখে ফ্ল্যাটের রেটটা যদি একটু কমে আসে, তাহলে এই সেক্টরটা একটু আরেকটু রাইজিং এর দিকে যাবে। তো আমার ধারণা রেল ওনাররা ইতিমধ্যে 2-3 বছর কিছুটা বুঝতে পারছে, কারণ তারা বুঝতে পারছে যে জায়গা নিয়ে ঘুরতেছে, এই কোম্পানির কাছে যাচ্ছে, সেই কোম্পানির কাছে যাচ্ছে, কিন্তু জায়গা নিচ্ছে না। তো তখন তারা আসলে বুঝতেছে যে না, সেই জায়গা আগের জায়গা থেকে যে 50-50 পার কাটা এই অ্যামাউন্ট সাইনিং মানি, এই জায়গা এখন আর চলবে না। তো এখন কিছুটা আস্তে আস্তে বুঝতে পারছে আর কি তারা। আমরা এই এগিয়ে যাওয়ার মাঝখানে একটা জিনিস দেখতে পেয়েছি, নতুন করে কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের এলাকাটা বাড়ানো হয়েছে, 19টি ইউনিয়নকেও আনা হয়েছে। আমরা জানি যে ভেতরকার যে ইউনিয়ন এবং ওয়ার্ডগুলো আছে সেখানকার অনেক জায়গায় কিন্তু এখনো উন্নয়নের ধারা যায়নি, ডেভেলপার কোম্পানিগুলো কিন্তু এগোয়নি। নতুন যেসব জায়গাগুলো আসছে সেগুলোর দিকে কি আপনাদের নজরটা কি খুব ধীর গতিতে যাবে কিনা? আসলে হয়েছে কি, এখন যেহেতু গত কয়েক বছর যাবৎ স্লো, এখন যেগুলো আমরা বলবো কিছু কিছু জায়গায় ফ্ল্যাট হটকেকের মতো চলে, আর কিছু জায়গা আগেও ঢাকার যে পাশের কিছু সিটি কর্পোরেশন কিছু ওয়ার্ড যেগুলো বলতে কিছু জায়গা আসলে এগুলোতে এমনিতেই স্লো গতি ছিল। আর এখন যেহেতু নতুন করে যেই কিছু ইউনিয়ন যেগুলা আজকে সিটি কর্পোরেশন অ্যাড হয়েছে, এগুলা এখনো ইনফ্রাস্ট্রাকচার ওদের খুব একটা ডেভেলপ না। কিছু জায়গায় এখনো গ্যাস, এরকম জায়গা আছে যে জায়গায় এখনো সুয়ারেজ লাইন নাই, গ্যাস নাই। তো এখন তো যেই মার্কেট যে অবস্থা আছে, যে যেখানে গ্যাস সুয়ারেজ লাইন আছে ওইসব জায়গায় বিক্রিতে প্রবলেম হচ্ছে। সুতরাং ওই নতুন যে জায়গাগুলা যেগুলা এক্সটেনশন হয়ে গেছে, এগুলাতে আসলে এখনো ডেভেলপ করা যাচ্ছে না। ঢাকার কিছু জায়গা এখনো চলে, যেমন শান্তিনগর, চামেলিবাগ, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা, গুলশান, কিছু প্লেস আছে, ধানমন্ডি, বাড়িদারা ডিউএসএস, মহাখালী ডিউএসএস, এইসব জায়গাগুলোতে এখনো কিছুটা গতি, সেলের গতি কিছুটা চলমান আছে। তো আর বাকি ম্যাক্সিমাম জায়গাতে এখন গতি খুব স্লো। আর নতুন গুলাতে তো আসলে এখনো যাওয়ার ইয়া নেই, নতুন গুলা মাত্র সিচুয়েশন আওতাভুক্ত হলো। এখন এগুলোর ইনফ্রাস্ট্রাকচার আমি এরকমও আছে, আমি দেখেছি যে যেসব জায়গায় এখনো রাস্তাঘাটও পুরোপুরি পাকা নাই। তো রাস্তাঘাট কাঁচা রাস্তার ভিতরে, তারপর সুয়ারেজ লেন তো নাই, ওয়াসার লাইন এখনো জানে। তো সেসব জায়গায় আসলে আমাদের যারা বায়ার তারা এসব জায়গায় কিনতে আগ্রহ প্রকাশ করবে না।
এই জন্য আমরা আসলে দেখতেছি যে কখন এগুলোর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হলে অবশ্যই ডেভেলপার যাবে, যখন এগুলোর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে তখন ডেভেলপাররা ওইসব দিকে জায়গা নিতে আগ্রহ প্রকাশ করবে। জনাব আলামিন, আপনার কথার সূত্র ধরেই বলছি, আপনি গ্যাসের কথা বলেছিলেন, গ্যাসের সংযোগ কিন্তু সরকার এখন ঘোষণা দিয়েছে নতুন করে আর গ্যাস সংযোগ দেওয়া হবে না পাইপলাইনের মাধ্যমে। এটি এখন সিলিন্ডার গ্যাস, আমরা যেটাকে বলি এলপি গ্যাসে চলে যাওয়ার দিকে সরকারের নজরটা সবচেয়ে বেশি। আপনাদের এই গ্যাসের বিষয়টা কি আপনাদের খাতে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা? আমাদের আসলে ইন দ্য লং রান এটা খুব বেশি প্রবলেম, বাট আমরা আসলে পাইপলাইনে গেছে আমরা ইউজ টু হয়ে গেছি। বাংলাদেশে আমরা যারা শহর থেকে গ্রাম পর্যন্ত বিভিন্ন বাংলাদেশে ম্যাক্সিমাম এলাকায় গ্যাসের আওতাভুক্ত, আমরা পাইপলাইনে গ্যাস ইউজ করে আমরা ইউজ টু হয়ে গেছি। এখন এলপিজি বা সিলিন্ডার, এলপিজির এটা আপনারা হয়তো জানেন যে মহেশখালীতে একটা এলপিজি টার্মিনাল হচ্ছে, এলপিজি টার্মিনালটা যদি কমপ্লিট হয়ে যায় তখন অনেকটা পাইপলাইনের মতো করে আমরা যেসব অ্যাপার্টমেন্ট করবো, অ্যাপার্টমেন্টের নিচে একটা স্টেশন থাকবে, সেই স্টেশনে গ্যাস মজুত হবে, সেই মজুত থেকে ওই পাইপলাইনের মতো করে উপরে প্রত্যেক ফ্ল্যাটে যাবে, তখন সিলিন্ডারটা থাকবে না। আর আসলে সিলিন্ডার ব্যবহারে অসুবিধা দুই রকম, একটা হলো এটাকে ক্যারি করা, লিফটে অনেক সময় ওয়েটের জিনিস ইউজ করা যায় না, আবার সিলিন্ডারে আপনারা দেখেছেন গত 5-6 মাস আগে উত্তরাতে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটলো সিলিন্ডার বিস্ফোরণের সময় থেকে। এই জন্য আমরা সিলিন্ডারের মাধ্যমে এখন ভাড়ারা একটু ভয় পায়, এটা আমরা ইউজ টু না, তো এই জন্য আমাদের একটু প্রভাব পড়ে গেছে গ্যাসের কানেকশন। কারণ বাইরেরা যখনই আসে ফ্ল্যাট কিনতে আসলে প্রথমে জিজ্ঞাসা করে যে ভাই গ্যাসের কানেকশন আছে কিনা, গ্যাস না থাকলে একটু পিছিয়ে যেতে চায়, কারণ আমরা ওইভাবে ইউজ টু হয়ে নেই। তো আমার ধারণা যদি এলপিজি টার্মিনালটা রেডি হয়ে চালু হয়ে যায় তখন গ্যাসের যে প্রবলেমটা আর থাকবে না। আমাদের মার্কেট যে গ্যাসের প্রবলেম কারণে যে প্রশ্নবিদ্ধ হচ্ছে বা প্রশ্নের সম্মুখীন হচ্ছি, ওইটা হয়তো আমরা কেটে যেতে পারবো ইনশাল্লাহ। এই গ্যাসের সমস্যা ছাড়া আর কোনো সমস্যার দিকে আমরা জানি যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজে আপনাদের সাথে জড়িত রয়েছে বেশ অনেকগুলো কিন্তু প্রতিষ্ঠান, অনেকগুলো জায়গাতে কাজ করছে তারা। আপনারা তাদের সেই ব্যবসার সাথে আপনাদের ব্যবসার সম্পর্কযুক্তটা কেমন দেখতে পাচ্ছেন? ব্যাকওয়ার্ড লিঙ্ক যেহেতু রিয়েল এস্টেটের সাথে অনেক ইন্ডাস্ট্রি, যেমন রড, সিমেন্ট, তারপরে তার কাটা, ফার্নিচার, রোলিং মিল, তারপরে কাঠের ইন্ডাস্ট্রির জন্য বিভিন্ন সমিল, তারপর টাইলস, ইলেকট্রিক, তার, এসব ইন্ডাস্ট্রি, যেহেতু এগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা, আমাদের সাথে আমাদের যদি ব্যবসা, কারণ বাংলাদেশের এসব কনস্ট্রাকশন রিলেটেড ব্যাকওয়ার্ড লিঙ্কেজের বড় বায়ার হলো রিয়েল এস্টেট সেক্টর। তো রিয়েল এস্টেট সেক্টর যেহেতু স্লো হয়ে গেলে ওদের উৎপাদনে কমে যায়, সেই কারণে আমাদের সাথে ওদের বিভিন্ন সময় যোগাযোগ হয়, বিভিন্ন অ্যাসোসিয়েশনে, আমাদের রিয়েল এস্টেটের মধ্যে বিভিন্ন ডেভেলপার অ্যাসোসিয়েশনের সাথে বিভিন্ন ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অ্যাসোসিয়েশনে মিটিং হচ্ছে। ওরাও চাচ্ছে আমার সাথে মিলে গভর্নমেন্টের সাথে আলোচনা করে কিভাবে এই সেক্টরকে চাঙ্গা করা যায়। এটা আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কস গুলো আমাদের সাথে খুব আগ্রহের সহিত কাজ করতেছে এইসব ব্যাপারে। তাদের মান নিয়ে যদি বলা হয়ে থাকে কেমন দেখতে পাচ্ছেন? আমাদের বাংলাদেশের ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যেসব ডেভেলপার যেসব জিনিস হচ্ছে এগুলোর মান যথেষ্ট ভালো। ইতিমধ্যে আপনারা হয়তো মার্কেটে দেখেছেন যে টাইলসে বাংলাদেশে একটা বড় ধরনের বিপ্লব ঘটে গেছে। বাংলাদেশে বিভিন্ন কোম্পানি যে ধরনের টাইলস এখন উৎপাদন করতেছে এগুলোর মান, আমি মনে করবো, আমরা বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছি, দেখেছি বিভিন্ন দেশে ইউজার আমরা দেখেছি, আমাদের যে টাইলসের মান উন্নয়ন এখন এগুলো অনেক দেশের থেকে কোনো অংশে কম না। আমি আমাদের এই আজকে চ্যানেল টোর মাধ্যমে আমি আমাদের বায়ার যারা বা ইউজারকে আমি আহ্বান জানাই, আপনারা দেশীয় জিনিস ইউজ করুন এবং দেশীয় জিনিসের তাতে আমাদের নিজেদের টাকা নিজেদের দেশে থাকে এবং এদের মান, আমি একজন ডেভেলপার এবং ইঞ্জিনিয়ার সে বলবো যে এগুলোর মান যথেষ্ট ভালো। আপনি যে আশাবাদের কথা বলেছেন সেই আশাবাদ নিয়ে আমরা দ্বিতীয় ভাগে কথা বলবো। এই মুহূর্তে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে নিচ্ছি ছোট একটা বিরতি, ফিরছি একটু পরে, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। আবাসন খাতের চাল এই বিষয়ে আমাদের সাথে কথা বলছেন রিহাবের পরিচালক ইঞ্জিনিয়ার আলামিন। আমরা ঢাকার ভেতরে বিভিন্ন জায়গা এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম, এবার একটু ঢাকার বাইরের দিকে নজর দিই। আমরা দেখতে পাচ্ছি ঢাকাকে কেন্দ্রিক যে অবস্থাটা সেটা থেকে কিন্তু সরকার সরে আসছে। এখন ঢাকার বাইরে থেকে আমরা বিদেশে যেটা বলে সাবাব থেকে এসে টাউনে কাজ করা, এই অভ্যাস থেকে কিন্তু আস্তে আস্তে ঢাকাবাসীর সাথে অভ্যস্ত হচ্ছে। আপনারা কেমন দেখতে পাচ্ছেন, আপনারা যারা এই খাতে কাজ করছেন? ঢাকার বাইরে পাশাপাশি যে আমাদের যদি কমিউনিকেশনটা ডেভেলপড হয়, যেমন আমি দেখেছি যে আমেরিকাতে, ইউএসএ তে, ইউরোপে 100 কিলো ড্রাইভ করে, সেলফ ড্রাইভ করে এসে অফিস করে। তো আমাদের দেশে যেমন আপনার ঢাকার কাছে সিটি গাজীপুর থেকে ঢাকা আই থিঙ্ক ডিস্টেন্স 34 বা 35 কিলো, সেই জায়গায় আসতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, তারপরে অনেকক্ষণ ক্ষেত্রে আরো বেশি লাগে। কুমিল্লা থেকে
ঢাকার দূরত্ব 90 কিলো, আমাদের যদি ড্রাইভিং খুব ভালো হয় তাহলে 1 ঘন্টা লাগার কথা না, কিন্তু লাগে 3 থেকে 4 ঘন্টা। আমরা যদি ইনফ্রাস্ট্রাকচারটা বিশেষ কমিউনিকেশন ডেভেলপ না করি তাহলে আসলে ঢাকার বাইরে যে আইসা রাস্তাঘাট যদি ডেভেলপ না করি, ফেসিলিটি গুলো যদি আমরা ডেভেলপ না করি, মানুষ ঢাকার বাইরে যে আসলে থাকতে চায় না। বিশেষ করে একটা মানুষ যারা শহরে বসবাস করতে চায় তাদের যে নাগরিক সুবিধা, চিকিৎসা, তারপরে শিক্ষা, যে জিনিসগুলো আমাদের খুব গুরুত্ব দিতে হয়। যেমন একটা ভালো স্কুল যদি আপনি ঢাকার পাশে এসে নারায়ণগঞ্জে কোথাও একটা আপনি যদি আমরা যদি একটা সিটি করতে যায়, বা সাভারের কোথাও যদি একটা সিটি করতে যায়, নরসিংদী ঢাকার কাছে একটা সিটি করতে যায়, ময়মনসিংহ গাজীপুরের মাঝামাঝি কোথাও সিটি করতে যায়, একটা যদি করতে গিয়ে যদি আপনার ওইখানে যদি নাগরিক ফেসিলিটি আপনি যেমন হাসপাতাল, চিকিৎসা বা শিক্ষা, বিশেষ করে এই দুইটা এবং মার্কেট, এই 2-3টা জিনিস যদি আপনি ফেসিলিটি দেন তাহলে আমরা যতই আসলে চাই না কেন, ডেভেলপার চাই সরকার যদি ওই দিক দিকে আমাদেরকে যদি ফেসিলিটিটা ডেভেলপ করে দেয় তাহলে আসলে যারা আমরা রিয়েল এস্টেট ব্যবসায়ী আমরা কিন্তু চাচ্ছি যে ঢাকার থেকে যে লোকগুলা যেভাবে ঢাকাতে যেভাবে মানুষের চাপ বাড়তেছে, এই চাপটা যাতে ঢাকাতে আজকে যে যানজটের কারণে কিন্তু বেশি লোক বসবাস করেন। তো যদি ঢাকার বাইরে থেকে কমিউনিকেশন এবং ঢাকার নাগরিক ফেসিলিটি ঢাকার সাইটে নিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ঢাকার চাপটা কমে যাবে। এবং রিয়েল এস্টেট ব্যবসায়ীরা কিন্তু চাচ্ছে, অনেক ডেভেলপার, অনেক বড় বড় ব্যবসায়ী যারা অনেক বড় বড় কোম্পানি কিন্তু ঢাকার পাশে একসাথে কিছু জায়গা কিনে রাখছে, যে এই ফেসিলিটিটা যদি আশেপাশে ডেভেলপ করা হয় তাহলে তারা ওইখানে একসাথে একটা সিটি করে দিবে, ছোট সিটি করে দিয়ে এরা লোকজনের জন্য বসবাসের একটা উপযোগী ব্যবস্থা করবে, তখন ঢাকার মধ্যে লোকের একটা চাপ কমে যাবে। আমরা ডেভেলপারদের এই ব্যাপারে কোনো কার্পণ্য নাই, বাট আমাদের যদি ইনফ্রাস্ট্রাকচার গুলা এবং যদি ফেসিলিটি গুলো আমরা না আপগ্রেড করে দেয় তাহলে তো আসলে ইচ্ছা করলে লোকজন যাবে না। আচ্ছা, আমরা একটা জিনিস জানতে চাচ্ছি, ব্যাংক সুদের হারের বিষয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। এই বিষয়টা নিয়ে ব্যবসায়ীরা বেশ একটা সময় সরব ছিলেন, আপনারা সরব ছিলেন, এখন কিন্তু হারটা কমে আসছে। হ্যাঁ, এটা ঠিক যে আমরা পশ্চিমা বিশ্বের সাথে তুলনার মধ্যে এখনো অনেকটাই পিছনে। এখন এই মুহূর্তের ব্যবসার গতি বাড়ানোর ক্ষেত্রে ব্যাংক সুদ একটা নিয়ামক হিসাবে যদি কাজ করে থাকে, আপনারা এই বিষয়টাকে নিয়ে কিভাবে দেখছেন? ব্যাংক সুদের ব্যাপারটা যেটা আসলে কি রিয়েল এস্টেটের ক্ষেত্রে বিশেষ করে বলবো, বা আপনি জানেন ইতিমধ্যে বাংলাদেশের সবকিছুরই ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টসের যে কোনো কিছুর বিনিময়ে সুদের হার অনেক কমে গেছে। এবং রিয়েল এস্টেট সেক্টরে একসময় আমরা আসলে দাবি তুলেছিলাম যে সিঙ্গেল ডিজিট, বাট এখন অটোমেটিকলি বাংলাদেশ ব্যাংক বা প্রাইভেট ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক সবগুলোই সিঙ্গেল ডিজিটের করে চলে আসছে, 9, 8 হাফের ভিতরে। তবু আসলে হচ্ছে কি যে এটা ঠিক আছে, এটা সহনশীল, কিন্তু যেটা এখনো যে সিসি লোন বা প্রজেক্ট লোনের যে পার্সেন্টেজটা আমার মনে আরেকটু না কমালে যে ব্যবসায়ীরা আসলে খুব আগাতে পারতেছে না। কারণ এখন হয় কি, যে জিনিসটা আপনি একটা লোন নিবেন, লোন নিয়ে এটাকে রিটার্ন করতে হবে, তো আপনাকে রিটার্ন যদি করতে হয় দেখা গেছে যে, আর বাংলাদেশে যে জিনিসটা হয় মানে আপনি যখন থেকে লোনটা ডিসবার্স করে আপনি ইউজ করবেন তখন থেকে আপনার কিস্তি বা ইন্টারেস্ট, বাইরে কিন্তু এরকম না। কারণ আপনি যখন একটা লোন নিচ্ছেন, লোনটা আজকে নিয়ে আজকে তো আপনি এটার থেকে রিফান্ড পাচ্ছেন না। আপনি একটা ইন্ডাস্ট্রি করবেন, ইন্ডাস্ট্রি করতে গেলে আজকে লোনটা নিলেন, আপনি 500 কোটি টাকা লোন নিলেন বা 200 কোটি টাকা লোন নিলেন, লোন দিয়ে যদি আপনি ইন্ডাস্ট্রি করতে যান, ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করে আপনি উৎপাদনে যেতে কিন্তু 2-3 বছর সময় লাগে। তো আপনি লোন তো আজকে নিয়ে গেছেন, তো আপনি আজকে থেকে যদি আবার আপনার যদি রিটার্ন করতে হয়, ইন্টারেস্ট দিতে হয়, কিস্তি দিতে হয়, পরিশোধের পর্যায়ে যাইতে হয়, তখন আপনার একটা চাপ পড়ে যাচ্ছে। আমাদের জিনিসটাকে আমি আজকে চ্যানেল 20 এর মধ্যে সরকারকে বা কর্তৃপক্ষ, ব্যাংক কর্তৃপক্ষ বা অর্থ মন্ত্রণালয়কে আমি আহ্বান জানাবো যে আসলে এই জিনিসগুলোর উপর খেয়াল দিতে হবে, দিলে আর তাহলেই কিন্তু আমরা যারা ব্যবসায়ী আছে তারা লোন নিয়ে কাজ করে যে একটা স্বস্তিতে থাকতে পারবে। কারণ লোন নেওয়া যখন সাথে সাথে রিটার্নে দেওয়া থাকে আসলে টেনশন থেকেই যায়। এক্ষেত্রে আপনারা গ্রাহক পর্যায়ের লোনের বিষয়টাকে নিয়ে কেমন দেখতে পাচ্ছেন? আমাদের বিশেষ করে আমি রিয়েল এস্টেট সেক্টরে যারা গ্রাহক তারা এখন লোন নিয়ে, তারা এই যে এখন লোনের যখন পার্সেন্টেজ সিঙ্গেল ডিজিট চলে আসার পরে তারা বেশ আগ্রহ প্রকাশ করতেছে। এবং আমাদের এই জন্য আমি প্রথম বললাম যে জিনিসটা যে এখন ক্রেতারা বেশ একটু উৎসাহ পাচ্ছে যে কিভাবে ফ্ল্যাট ক্রয় করা যায়। তো যে এখন গ্রাহকরা মোটামুটি ব্যাংকের যে, এবং ব্যাংকগুলো এখন শুধু ডিক্লেয়ার দিয়ে শেষ না, বিভিন্ন ব্যাংক পত্রিকাতে খুব বড় আকারে বিজ্ঞাপন দিচ্ছে যে আমাদের এই যে ফ্ল্যাট ক্রেতার লোন এত পার্সেন্ট, এবং বিভিন্ন ব্যাংকের যারা মার্কেটিং এ আছে বা লিজিং কোম্পানি আছে, ডিবিএস, ন্যাশনাল হাউজিং, আইডিএলসি, ওইসব কোম্পানিগুলোর প্রতিনিধিরা এখন ডে বাই ডে আমাদের কাছে আসতে যে আমাদেরকে কাস্টমার দেন, এবং এরা বেশ ভালো সার্ভিস দিচ্ছে। এবং গ্রাহকরা, আমরা যেসব গ্রাহককে এসব ব্যাংক বা লিজিং কোম্পানিতে পাঠাচ্ছি লোনের জন্য, তারা বেশ স্যাটিসফাইড।
এবং তারা খুব আগ্রহ প্রকাশ করতেছে, এবং এই জন্যই আমার মনে হচ্ছে কিছুটা আমরা রাইজিং এর দিকে যাচ্ছি, এবং আশাবাদী এই গতিটা যদি থাকে আমাদের ব্যবসাটা আরেকটু দাঁড়াবে। আর আসলে রিয়েল এস্টেট সেক্টরটা এমন একটা জিনিস যে এই জিনিসটা আপনাকে বেঁচে থাকতে হলে আপনাকে বাড়ি থাকতে হবে, মানে আপনার নিজের বাড়ি হোক বাসা বাড়ি হোক আপনাকে থাকার বাসস্থান লাগবে। বাসস্থান আপনি যদি বাসা ভাড়া থাকতে হয় কেউ না কিন্তু ফ্ল্যাট কিনতে হবে, না কিনলে বা ডেভেলপার যদি না বানায়, গভর্নমেন্ট যে কিছু চেষ্টা করতেছে আর গভর্নমেন্ট যেভাবে বানাচ্ছে এটা সীমিত আকারে, এবং এটা ম্যাক্সিমামটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ওরা স্বল্প কিস্তিতে বা স্বল্প বিনিয়োগের মাধ্যমে দিচ্ছে। মাস পিপল তো এটা পাচ্ছে না। মাস পিপল যেটা ফ্ল্যাট কিনতে পারার সুযোগ পাচ্ছে ডেভেলপার থেকে। তো ডেভেলপাররা যদি আপনার বাড়ি না বানায়, তো আমার মনে হয় যে আপনি বাড়ি ভাড়া করে কিনা না কিনলেও ভাড়াও একসময় পাওয়া যায় না। এবং আপনি হয়তো ইতিমধ্যে দেখেছেন যে আস্তে আস্তে আমাদের যেভাবে লোকের শহরমুখী হচ্ছে, বাট গত 5-7 বছরে কিন্তু বাসা বাড়ি এইভাবে বানানো হচ্ছে না, যে কারণে আমার মনে হচ্ছে যে এই গতি থাকলে আগামী 2-4 বছর পরে ফ্ল্যাট বাসা বা বাড়ির ভাড়া অনেক বেড়ে যাবে, কারণ তখন মানে শহরের চাহিদার তুলনায় বাড়ি কমে যাবে, যে কারণে বাড়ি ভাড়ার পরিমাণ বেড়ে যাবে। এবং এটা আমার মনে হয় এখনই যদি আমরা গভর্নমেন্ট বা এদিকে নজর না দেয় তাহলে আসলে একসময় বাড়ির ভাড়া পাওয়া খুব কষ্টকর হয়ে যাবে। জনাব আল-আমিন, আমরা আশা করছি যে আশাবাদের কথা আপনি বলেছেন, যে সমস্যার কথা বলেছেন, সেগুলো আশু সমাধান যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, অ্যাননটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24 এর সাথে থাকুন।